2026 সালের মে মাস ভারতের সুপ্রিম কোর্টে একটি সাধারণ শুনানি চলছিল, কিন্তু সেদিন যা ঘটল তা ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনার জন্ম দিল। প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি শব্দ উচ্চারণ করলেন যা পুরো দেশের যুব সমাজকে নাড়িয়ে দিল। সেই শব্দটি ছিল ককরোচ বা তেলাপোকা। তিনি বললেন, আমাদের দেশে এমন কিছু যুবক আছে যারা তেলাপোকার মতো, যারা কোনো কর্মসংস্থান পায় না বা পেশায় কোনো জায়গা পায় না। তাদের কেউ মিডিয়া হয়, কেউ সোশ্যাল মিডিয়া বা আরটিআই কর্মী হয়ে ওঠে এবং তারা সবাইকে আক্রমণ করতে শুরু করে। এই মন্তব্যটি ছিল একটি অগ্নিস্ফুলিঙ্গ। কিন্তু আসল প্রশ্ন হলো, এই অপমানসূচক শব্দটি কিভাবে একটি ডিজিটাল বিদ্রোহের প্রতীক হয়ে উঠল? কিভাবে লাখো বেকার যুবক এই ককরোচ পরিচয়কে সম্মানের ব্যাজ হিসেবে গ্রহণ করল? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি কি সত্যিই যুব সমাজের স্বতঃস্ফূর্ত ক্ষোভ নাকি কোনো সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল? আজকের এই বিশ্লেষণে আমরা ককরোচ জনতা পার্টি বা সিজেপি এর উত্থানের পেছনের সমাজতাত্ত্বিক, রাজনৈতিক এবং ডিজিটাল দিকগুলো খতিয়ে দেখব। এই ঘটনাটি শুধু ভারতের জন্য নয়, বরং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের যুব সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি। 15 মে 2026 সুপ্রিম কোর্টে ভুয়া ডিগ্রি সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। সেখানেই প্রধান বিচারপতি এই বিতর্কিত মন্তব্যটি করেন। পরদিন অর্থাৎ 16 মে সকালে তিনি স্পষ্ট করার চেষ্টা করেন যে তার মন্তব্যটি কেবল অসাধু ডিগ্রিধারীদের উদ্দেশ্যে ছিল। কিন্তু ততক্ষণে ডিজিটাল জগতে ঝড় উঠে গেছে। সোশ্যাল মিডিয়ায় তরুণরা এই মন্তব্যকে নিজেদের প্রতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অবজ্ঞার প্রতীক হিসাবে দেখতে শুরু করেছে। এই মুহূর্তেই মঞ্চে আসেন 30 বছর বয়সী অভিজিৎ দীপক। তিনি বস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনস নিয়ে পড়াশোনা করছেন এবং একসময় আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া কৌশলী ছিলেন। 16 মে বিকেলে তিনি এক্স প্ল্যাটফর্মে একটি গুগল ফর্ম শেয়ার করেন এবং লেখেন, যারা নিজেদের ককরোচ মনে করেন, যোগ দিন আমাদের সাথে। সন্ধ্যার মধ্যেই অফিসিয়াল ওয়েবসাইট cockroachjanataparty.org লাইভ হয়ে যায় এবং তারপর যা ঘটল তা ছিল অভাবনীয়। মাত্র 5 দিনের মধ্যে সিজেপি 2 কোটি ফলোয়ার অর্জন করে। তুলনা করুন, ভারতের শাসক দল বিজেপির ইনস্টাগ্রামে আছে মাত্র 80 লাখ ফলোয়ার। অর্থাৎ একটি নবগঠিত কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো ছাড়া, কোনো কেন্দ্রীয় অর্থায়ন ছাড়া একটি ডিজিটাল আন্দোলন দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলকে ছাড়িয়ে গেল। এটি কি শুধুই ভাইরাল কন্টেন্টের খেলা, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? সিজেপি নিজেকে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক হিসেবে পরিচয় দেয়। তাদের 5 দফা ইশতেহার প্রথম দেখায় মনে হতে পারে রসিকতা, কিন্তু প্রতিটি দাবির পেছনে রয়েছে তীক্ষ্ণ সমাজ রাজনৈতিক বিশ্লেষণ। প্রথম দাবি হল বিচারকদের অবসরের পর সরকারি পদ গ্রহণ নিষিদ্ধ করা। এই দাবিটি আসলে বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতার প্রশ্নে আঘাত করে। অনেক সময় দেখা যায় বিচারকরা রায় দেওয়ার সময় ভবিষ্যতে কার্যনির্বাহী বিভাগ থেকে পদ পাওয়ার সম্ভাবনা মাথায় রাখেন। এটি একটি অলিখিত কুইড প্রো কু বা এটার বিনিময়ে ওটা সম্পর্ক তৈরি করে, যা বিচার বিভাগের মূল ভিত্তিকে দুর্বল করে। দ্বিতীয় দাবিটি আরও চমকপ্রদ। তারা বলছে, যারা ভোট বাতিল করবে তাদের বিরুদ্ধে ইউএপিএ বা সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ করা হোক। শুনতে হাস্যকর লাগলেও এটি আসলে রাষ্ট্রের নিজস্ব কঠোর আইনি ভাষাকে রাষ্ট্রের বিরুদ্ধেই ব্যবহারের একটি বুদ্ধিদীপ্ত কৌশল। তারা বলতে চাইছে, যদি ভোটের অধিকার কেড়ে নেওয়া সন্ত্রাসবাদের সমতুল্য না হয়, তাহলে কি হয়? তৃতীয় দাবিতে তারা মন্ত্রিসভা এবং সংসদে নারীদের 50% সংরক্ষণ চাইছে। বর্তমানে ভারতে 33% সংরক্ষণের আইন আছে, কিন্তু সিজেপি বলছে, কেন অর্ধেক নয়? এটি প্রচলিত লিঙ্গ রাজনীতির ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। চতুর্থ দাবিতে তারা কর্পোরেট মালিকানাধীন মিডিয়া বা যাকে তারা গদি মিডিয়া বলছে, তাদের লাইসেন্স বাতিলের কথা বলছে। এটি মূলত স্বাধীন সাংবাদিকতার সংকট এবং মিডিয়ার রাজনৈতিক পক্ষপাতিত্বের দিকে ইঙ্গিত করছে। পঞ্চম এবং শেষ দাবিটি হল দলবদল বিরোধী কঠোর আইন।
তারা বলছে কোনো বিধায়ক বা সাংসদ দলবদল করলে তাকে ২০ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক। এটি রাজনৈতিক নৈতিকতার চরম অবক্ষয়ের বিরুদ্ধে একটি ব্যঙ্গাত্মক কিন্তু শক্তিশালী প্রতিবাদ। এখন আসা যাক তাদের সদস্যপদের যোগ্যতার প্রশ্নে। সিজেপিতে যোগ দিতে হলে আপনাকে হতে হবে বেকার, অলস, দিনে ১১ ঘন্টা অনলাইনে থাকতে হবে এবং পেশাদারভাবে বিরক্তি প্রকাশে দক্ষ হতে হবে। এই যোগ্যতাগুলো আপাতদৃষ্টিতে মজার মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে ভয়াবহ বাস্তবতা। ভারতে কর্মসংস্থানের চরম অভাব, নিটের মতো পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁস, শিক্ষিত যুবকদের মেধা এবং শ্রমের প্রতি ব্যবস্থার অবজ্ঞা। এই ব্যঙ্গাত্মক যোগ্যতা আসলে লাখো যুবকের জীবন্ত যন্ত্রণার প্রতিফলন। সিজেপির উত্থান প্রমাণ করেছে যে আধুনিক যুগে প্রথাগত রাজনৈতিক কাঠামো ছাড়াই শুধুমাত্র ডিজিটাল ন্যারেটিভের মাধ্যমে জনমত গঠন সম্ভব। মাত্র ৫ দিনে তারা শাসক দলের ডিজিটাল আধিপত্যকে চ্যালেঞ্জ করে ফেলেছে। বিজেপির ইনস্টাগ্রামে যেখানে ৮০ লাখ ফলোয়ার, সেখানে সিজেপি পেয়েছে ২ কোটি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এনগেজমেন্ট সিজেপির তুলনায় অনেক কম। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ডিজিটাল ফলোয়ার মানেই কি ভোট? একটি গুগল ফর্মে সই করা বা ইনস্টাগ্রামে ফলো করা মানেই কি রাজনৈতিক সমর্থন? এটিকে বলা হয় স্ল্যাকটিভিজম বা অলস সক্রিয়তা। অনেক সময় মানুষ অনলাইনে সমর্থন দেখায় কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেয় না। তবে যখন দেখা যায় পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে যুবকরা তেলাপোকার কস্টিউম পরে রাস্তায় নামছে, তখন বোঝা যায় এই ক্ষোভ শুধু ডিজিটাল স্ক্রিনে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে গ্রাউন্ড রিয়ালিটিতে রূপ নিচ্ছে এবং এখানেই সরকারের উদ্বেগ শুরু হয়। আন্দোলনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা সরকারের মধ্যে স্পষ্ট অস্বস্তি সৃষ্টি করেছে। ২১শে মে ২০২৬-এ তথ্য ও প্রযুক্তি আইনের ৬৯ ধারার অধীনে সিজেপি এর ওয়েবসাইট এবং এক্স হ্যান্ডেল ব্লক করা হয়। ইন্টেলিজেন্স ব্যুরো দাবি করে যে এই আন্দোলনের কন্টেন্ট জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি। কিন্তু এখানেই গল্পটা আরও মজার হয়ে ওঠে। ব্লক হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই নতুন হ্যান্ডেল চালু হয় ককরোচ ইজ ব্যাক নামে। ঠিক যেমন তেলাপোকা মারতে গেলে আরও বেশি ছড়িয়ে পড়ে, সিজেপিও তেমনই আচরণ করল। অভিজিৎ দীপক দাবি করেন যে তার ব্যক্তিগত এবং দলীয় অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং তিনি আমেরিকায় বসে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। সিজেপি দিল্লি হাইকোর্টে মামলা করে এবং বলে যে এটি গণতান্ত্রিক ব্যঙ্গ দমনের একটি স্বৈরাচারী পদক্ষেপ। এখন প্রশ্ন হল, একটি মিম পার্টি নিয়ে সরকার এত ভয় পাচ্ছে কেন? কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেন যে সিজেপি এর ৪৯% ফলোয়ার পাকিস্তান থেকে এসেছে এবং ভারতে মাত্র ৯%। এই দাবি কতটা সত্য তা নিয়ে বিতর্ক আছে, কিন্তু এটি স্পষ্ট যে সরকার এই আন্দোলনকে হালকাভাবে নিচ্ছে না। অন্যদিকে অভিজিৎ দীপকের আম আদমি পার্টির সাথে পুরনো সংযোগ, অস্বাভাবিক দ্রুত ফলোয়ার বৃদ্ধি এবং ২০২৯ সালের নির্বাচনের ঠিক আগে এই ধরনের ন্যারেটিভ তৈরি হওয়া রাজনৈতিক প্রকৌশলের সন্দেহ জাগায়। কেন্দ্রীয় মন্ত্রীর পাকিস্তানি বট সংক্রান্ত দাবিও এই সন্দেহকে আরও গভীর করে। সম্ভবত সত্যটা এই দুইয়ের মাঝামাঝি কোথাও। ক্ষোভটা নিঃসন্দেহে আসল। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, পরীক্ষায় জালিয়াতি এসব বাস্তব সমস্যা। কিন্তু সেই ক্ষোভকে একটি নির্দিষ্ট দিকে চ্যানেলাইজ করার চেষ্টাও হচ্ছে এবং এখানেই আসে ঐতিহাসিক শিক্ষার প্রয়োজনীয়তা। সিজেপির উত্থান আমাদের ২০১১ সালের ইন্ডিয়া এগেইনস্ট করাপশন আন্দোলন এবং আরব স্প্রিংয়ের কথা মনে করিয়ে দেয়। এই ধরনের নেতৃত্বহীন আন্দোলন প্রচণ্ড শক্তিশালী হতে পারে, কিন্তু প্রাতিষ্ঠানিক লক্ষ্যে পৌঁছাতে প্রায়ই ব্যর্থ হয়। প্রথম শিক্ষা হল আন্দোলন থেকে প্রতিষ্ঠানে রূপান্তর। আন্না হাজারের আন্দোলন থেকে আম আদমি পার্টির জন্ম হয়েছিল। সিজেপির সামনে চ্যালেঞ্জ হল এই ডিজিটাল শক্তিকে ভোটে রূপান্তর করা। বিহারের বাঁকিপুর উপনির্বাচনে তাদের আগ্রহ এই দিকে একটি পদক্ষেপ হতে পারে। দ্বিতীয় শিক্ষা হল ডিজিটাল ক্ষোভের সীমিত আয়ু। ব্যঙ্গ এবং মিম দ্রুত মানুষের মনোযোগ আকর্ষণ করে, কিন্তু দীর্ঘস্থায়ী সমাধানের রোডম্যাপ না থাকলে ইন্টারনেটের নতুন ট্রেন্ডের ভিড়ে এই ক্ষোভ হারিয়ে যেতে পারে। তৃতীয় শিক্ষা হল হাইজ্যাক রিস্ক বা ছিনতাইয়ের ঝুঁকি। একটি সুনির্দিষ্ট নেতার অভাব আন্দোলনকে রাজনৈতিক দলগুলোর কাছে সহজ লক্ষ্য করে তোলে।
তারা যুবকদের আবেগ ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধি করতে পারে। সিজেপি কেবল একটি মজার আন্দোলন নয়, এটি ভারতের বিশাল শিক্ষিত বেকার যুব সমাজের গভীর যন্ত্রণার বহিঃপ্রকাশ। এবং এই যন্ত্রণা শুধু ভারতের নয়, বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ার। সমাধানের পথ কেবল ক্ষোভ প্রকাশে নেই, বরং ফলাফলে রয়েছে। যুব সমাজকে ডিজিটাল মোবিলাইজেশন থেকে বেরিয়ে গঠনমূলক নীতি নির্ধারণে চাপ সৃষ্টি করতে হবে। এখানেই বৈজ্ঞানিক চিন্তাধারা এবং সমালোচনামূলক চিন্তার প্রয়োজনীয়তা রয়েছে। যে কোনো ডিজিটাল আন্দোলনকে বিচার করার জন্য 4টি প্রশ্ন করা জরুরি। প্রথমত, প্রমাণ কি? দ্বিতীয়ত, ডেটা কি বলছে? তৃতীয়ত, কার সুবিধা হচ্ছে? এবং চতুর্থত, আমি কি ভুল হতে পারি? সিজেপি কি ভারতীয় গণতন্ত্রের একটি নতুন ভোরের সূচক, নাকি এটি কেবল একটি পরিকল্পিত ডিজিটাল সেফটি ভালভ যা রাষ্ট্রের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভকে হাসির মাধ্যমে উড়িয়ে দিতে সাহায্য করছে? এর উত্তর লুকিয়ে আছে এই আন্দোলনের পরবর্তী বিবর্তনে। এটি কি একটি নীতি নির্ধারক শক্তিতে পরিণত হবে, নাকি কেবল ইতিহাসের আর্কাইভে একটি ভাইরাল মিম হিসেবে রয়ে যাবে? সময়ই বলে দেবে।